সবাই কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে জায়গাটা আমি দেখাতে চেষ্টা করছি, এই জায়গাটা কোথায়, তোমরা কে কে গেছো সেটা আমাকে অবশ্যই জানাবে। ঘরগুলো দেখে মনে হতে পারে যে এটা চীনের কোনো একটা জায়গা বা কোনো একটা শহর, কিন্তু না। তবে এই জায়গাটা কোথায়, কে কে গেছো আমাকে কমেন্টে জানাও। এই জায়গাটা সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই জানিও। ঘরগুলো দেখে প্রথমে আমার মনে হচ্ছিল যে হয়তো চীনে চলে এসেছি, কিন্তু না, এখানে আসা মাত্র ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমার। তোমাদের কার কার এরকম হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলো না। আমরা বাঙালিরা রবীন্দ্রনাথ সম্পর্কে সবাই অবগত, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই রবীন্দ্রনাথকে অতিক্রম করে আমরা যেতে পারি না। সেই ছোট্টবেলায় পড়েছি অ আ হস্রই দীর্ঘই, অ আ ছোট খোকা বলে অ আ হস্রই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। প্রকৃতির মাঝে এই বিষয়টা সাজানো গোছানো আছে, খুবই ভালো লাগছিল। জায়গাটা এসে মনটা পুরো ভালো হয়ে গেছিল। এগুলো দেখতে দেখতে প্রকৃতির আর একটা রূপ আমি দেখতে পেলাম, যে চারিদিকে আকন্দ গাছ দিয়ে সাজানো, সঙ্গে মাঝে মাঝে চীনের স্টাইলে এই বাড়িগুলো কত সুন্দর না। এখানে কিন্তু বাড়ি না, এগুলো জনসাধারণের বসার জায়গা। দেখতে দেখতে চলে এসেছি কিন্তু এ ওই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই। কেমন লাগছে জায়গাটা কমেন্ট করো। আর ডান দিকে ঘুরতেই দেখলাম একটা দাবা খেলার বোর্ডটা এখানে সাজানো আছে। তোমাদের কেমন লাগলো বিষয়টা আমাকে জানিও। লাইক করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। বলে রাখা ভালো যে এগুলো কিন্তু শুধু আঁকা না, এগুলো পাঁচিলের গায়ে প্লাস্টার করার পর সুন্দরভাবে কাটিং করা, এই জন্য উঁচু উঁচু লাগছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে কিন্তু এই গেটগুলো দেওয়া, গেটগুলোতে কি ডিজাইন করা আছে সেটা তোমরা যদি জানো আমাকে জানাও, কেননা আমি জানি না বিষয়টা। আর এই মূর্তিগুলোকে কি বলে সেটাও আমাকে জানাতে ভুলো না। কেউ যদি বাড়ির বাইরের গেট করতে চাও, তবে আমি সাজেস্ট করব যে এরকম ধরনের গেট করতে, খুবই সুন্দর লাগবে। তোমাদের মতামত কি সেটাও জানাতে ভুলো না। রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে, রবীন্দ্রনাথ কিন্তু সাহিত্যের এমন কোনো অংশ নেই বা এমন কোনো জায়গা নেই যে তার হাত পড়েনি। তবুও রবীন্দ্রনাথ সোনারতরী কাব্যগ্রন্থে কিন্তু দোদুল্যমানতায় ভুগেছেন। তিনি সোনারতরীতে লিখছেন, বারেক ভিড়াও তরি কুলেতে এসো, যেও যেতা যেতে চাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে, আমারই সোনার ধান কুলেতে এসে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ নিশ্চিতভাবে একটু হলেও ভয়ে ছিলেন। তার কারণ তার এই অজস্র সৃষ্টি, অসীম সৃষ্টি, এই সৃষ্টি পরবর্তী প্রজন্ম সেটাকে গ্রহণ করবে কিনা সেই ভয় কিন্তু তার মধ্যে ছিল। হ্যাঁ, দেখতে দেখতে আবার চলে এসেছে আমাদের বাংলার সবুজ সাথী, দেখতেই পাচ্ছ। এখানে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছে। পুরো দীঘার সমুদ্রের পাড় বরাবর মোহনা পর্যন্ত, নদীর মোহনা পর্যন্ত পুরোপুরিভাবে বাদিয়ে দিয়েছেন। সে যাই হোক, রবীন্দ্রনাথের যে মনে ভয়টা ছিল সেটা সম্পর্কে আবার একটু বলে নিই। তিনি পরে লিখছেন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানেতে সে গিয়াসে ভরি। তার মানে মহাকালকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন। বেশি ডিটেলসে গেলাম না, যদি কারোর জানার ইচ্ছা থাকে তাহলে একটু পড়ে নিও। আর এখানটায় এসে সকালবেলায় আমি দেখতে পেলাম যে সারে সারে বাচ্চারা সবাই সমুদ্রের ধারে যাচ্ছে ক্যারাটি কুম্ফু শিখতে। এটা দেখে খুব ভালো লাগলো। দেখতে দেখতে যে মানুষটা সম্পর্কে এতটা কিছু বললাম, সেই মানুষটার মূর্তি এখানটায় সুন্দরভাবে দাঁড় করানো আছে, দেখে আরও মনটা ভরে গেল। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। দীঘার এই জায়গাটা তোমাদের পার্সোনালি কেমন লাগে কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে বসে সমুদ্রের যে হাওয়া, সমুদ্রের যে ঢেউয়ের গর্জন, সেটা যারা না নিতে পেরেছে তারা অনেক কিছু মিস করেছে। দীঘা এলে অবশ্যই এখানে সকালে হোক বা সন্ধ্যার পর বসো, মন ভালো হয়ে যাবে, এটুকু বলতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।